উপন্যাস চিত্রাঙ্কনা লেখিকা ইশরাত জাহান জেরিন পর্ব ৪ পাঠিয়েছি আমি স্নিগ্ধা আক্তার। সন্ধ্যা নেমে এসেছে। হিলচিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানসিয়ায় ঢেকে যাচ্ছে। ধান ক্ষেতের আলপথ ধরে দিন শেষে ঘরে ফিরেছে মানুষ, কেউ কাঁধে কাস্তে, কেউ বা মাছ ভরা ঝুড়ি হাতে। বাঁশঝাড়ের মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে। নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিন শেষের সূর্য। দূরের মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সেই সুরের মাঝে মিলিয়ে যাচ্ছে জেলেপাড়ার ঘর থেকে ভেসে আসা হারিকেনের টিমটিমে আলো। জলিল আজ খুশি, অনেক দিন পর কপাল খুলেছে। বড় বড় রুই আর পাঙ্গাস ধরা পড়েছিল তার রাতের জালে। বাজারের ভালো দামও পেয়েছে, হাতে টাকা এসেছে। তাই ভাবল আজ জুনাইফার পছন্দের কিছু আনবে। 7 মাসের অন্তঃসত্ত্বা তার বউ। কতদিন কিছুই তো খেতে ইচ্ছে করে এই সময়, কিন্তু সে কখনো কিছু চায়নি। জলিল নিজেই এনেছে 2টো কবুতরের বাচ্চা। জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ। আধার ঘনিয়ে এসেছে, এতক্ষণ শুধু বাড়ি পৌঁছাতেই পারলেই হয়। জলিলের বাড়ি ঘোড়া উত্তা নদীর তীরের জেলেপাড়ার মানুষ সে। জলিলের স্ত্রী, পরিবারে কেউ নেই, এতিম মেয়ে সে। আজ কবুতর 2টো দেখলে হয়তো অনেক খুশি হবে, হেসে ফেলবে। এগুলো আমার জন্যে আনছেন? আচ্ছা, আমনে আমার কতখানি ভালোবাসেন। জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে, ওই যে নদীর পানি দেখতাছ না জুনাইফা, আমার ভালোবাসা তার চেয়েও বহুত, তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোরে। ভ্যানগাড়ি রাখার পরপরই সে হাঁক ছাড়ল, কিরে জুনাইফা, কই গেলি? দেখ তোর লইগ্গা কি নিয়ে আনছি। কোন সাড়া নেই, আশপাশ নীরব, শুধু রাতের পোকাদের একঘেয়ে ডাক। জলিল বাড়ির উঠানে দাঁড়িয়ে কবুতর 2টো জমিনে রেখে লুঙ্গির গিঁট দিয়ে ঠিক করে একবার চারপাশে তাকায়। বাড়ি আজ কেমন যেন অন্ধকার আচ্ছন্ন। জুনাইফা বাহিরে হারিকেন কেন জ্বালালো না? জলিল আরও কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করল। মাটির ঘর তাদের। জলিলের আজকে আর দরজায় কড়া দেওয়া প্রয়োজন হয়নি, দরজা আগে থেকেই খোলা ছিল। জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ধীরে পায়ে ঘরে ভেতর প্রবেশ করল। ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল, তাও ছড়িয়ে ছিটিয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠল জলিলের। সে ফাঁকা ঢোক গিলল। শয়ন কক্ষে যেতেই ভেতরটা থমকে যায়। ঘরের মধ্যে কুপি জ্বলছে, মৃদু তার আলো। 4-5 জন যুবক রুমের ভেতর উপস্থিত, 2 জন বসে আর 3 জন দাঁড়িয়ে। জলিলের চোখ তার স্ত্রীকে খুঁজছে। জুনাইফাকে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, মুখে কাপড় গুজে দেওয়া, হাত পা বাঁধনে আবদ্ধ। শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। শরীরে নানা জায়গায় ক্ষত, কপাল থেকে একদলা মাংস উঠে নেওয়া হয়েছে, সেখানটায় তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। জলিল দৌড়ে জুনাইফার দিকে এগিয়ে আসতেই দাঁড়িয়ে থাকা ছেলে 3টা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। তোরা আমার জুনাইফার লগে কি করতেছস? কেডা তোরা? জলিলের ক্ষিপ্ত কণ্ঠ। কিন্তু কেউ কোনো উত্তর দিল না, বরং একজন দমকা হাওয়ার মতো উঠে এসে তার পাঁজরে রেডের বাড়ি বসিয়ে দিল। মুহূর্তেই একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ল ঘরে, হাড় ভাঙার শব্দ। উফ! জলিলের মুখ থেকে বেরিয়ে এলো
গুমড়ে ওঠা শব্দ। তবুও তারা থামল না। একে অপরকে এক আঘাত আসতেই লাগলো। মাথা ফেটে রক্ত ঝরছে, চোখ ফুলে অন্ধকার। জুনাইফা ছটফট করছে, তার গোঙানি কান্নার মতো শোনাচ্ছে, চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। এটা চেয়ে ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক, মুখে ব্যঙ্গের হাসি। তার নাম সিফাত। সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথাটা জলিলের চিবুকে ঠেকিয়ে বলল, শালা মাদার, এত প্যাদানি খাইয়াও দেখি তোর হ্যাডাম কমে না। ভরা এত কুরকুরানি। নাউজুবিল্লাহ, এত খারাপ কথা লিখা কেন? জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে, তবে কিছু করার আগেই পিঠের ওপর আরেকটা বাড়ি পড়ে। আবারও পিঠ ভেঙে নুয়ে পড়ে জলিল। সে অস্পষ্ট ফোঁস করল, আমার বউরে ছাইড়া দে। তুই জানোস তোর আজরাইলরা কেন এখানে আসছে? ওলে বাবা, জানোস না? খাড়া একটা ডোজ নিয়া লই, তারপর তোর আরামসে সব কইতাছি। সিফাত পাশে ছেলেটার দিকে তাকাইতেই সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দেয়। সিফাত হোলস্টার থেকে একটা পিস্তল করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে রাখল। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করলে বলল, এই সোহেল, রামদাটা কই, ওইটাও দে। জুনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেলের হাতে রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে। সিফাত দা, পিস্তল আর ড্রাগস তিনটাই জলিলের সামনে সাজায়। ঘাড় চুলকে রক্তের দিকে চেয়ে বলে, জীবনে কিছু জিনিস দেইখাও না দেখার ভান ধরতে হয়। সব কিছুতেই যদি এত ফাল পারস তো মারা তো খাইবি। মানলাম আমাগো বড় ভাইয়ের কোনো একটা কাম তোর চোখে পইরা গেছে, তাই বইলা তুই পুরো। সিফাত জুনাইফার দিকে তাকালো, ফের জলিলের দিকে চেয়ে বলল, বউয়ের বাচ্চা হইব ভালো, তবে বাচ্চাটার কপাল পুরা রে। ছ্যা, না পারবো হ্যায় দুনিয়াতে আইতে, না পারবো মাডারে দেখতে, আর না পারবো বাপেরে দেখতে। খারা সোনা, তোর বাচ্চারে বাহিরে আইনা কই তুই দুনিয়ায় আসার আগেই মারতাছোস তোর বাল পাকনা বাপের লাইগ্যা। জলিল চোখের জল আর কণ্ঠ মিয়ে এসেছে, তবুও সে বলল, আমারে যা করার কর, আমার বউ বাচ্চারে ছাইড়া দে। ছেলেগুলো উচ্চস্বরে হেসে উঠল। সিফাত এবার হাতের রডটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। গলার রগ ছিঁড়ে তাজা রক্ত বেরিয়ে আসে। জলিল রক্ত বমি করে, শরীরে বেঁচে নেই। জলিলের চোখ এখনো খোলা, তবে চোখ কেবল অশ্রু জমে আছে। এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানকে বাঁচানোর আর্তনাদ। সিফাত ছেলেগুলোর দিকেই ইশারা করতেই তারা জুনাইফার হাত পায়ে বাঁধন খুলে দেয়। জুনাইফা হাতের স্বামীর কাছে যেতে নিলে সোহাগ তার চুলের মুঠি টেনে ধরে, চৌকিতে ধুরুম করে ফেলে। উপুর হয় পড়াতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয়। আল্লাহ বলে চিৎকার করে উঠে। চারজন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জুনাইফার হাত পা। সিফাত শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে, মুখে বিশ্রী হাসি নিয়ে জলিলকে উদ্দেশ্য করে বলে, আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল, ভালো কইরা দেখ। আমরা মানুষের দ্বিতীয়বার সুযোগ দেই না। নদীর ঘাটে যা দেখছোস তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকে ভাই তোর অবস্থা বদলাইয়া দিত, তবে সবই হইল কপাল। জলিলের সামনেই তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়ল সিফাত। হেসে ছেলেগুলোকে বলল, চিন্তা নাই, এক এক কইরা সবাই সুযোগ পাবি।
জলিলের দেহে তখনও খানিক নিভু প্রাণ ছিল, তবে সে কিছুই করতে পারছে না, শুধু জলই গড়াচ্ছে। মাটির তৈরি মেঝেতে রক্ত বন্যা ভেসে গেছে। আরেকটু পর এই মাটির দেহ হয়তো মাটিতে মিশে যাবে। তবে মৃত্যুটা এত জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারত। মৃত্যুর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারা, তাদের নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখা। জুনাইফাও নিজেকে বাঁচাতে এক সময় ব্যর্থ হয়। জুনাইফা হাঁপ ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ে সিফাদের, প্রাণ ভরে হাসে। নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলোকে বলে, অগরে আর মারতে হইব না, আমার ভাইয়ের কাম কইরা দিছি, তবে প্রাণও তো রাখা যাইব না। ঘরে আগুন লাগাইয়া দে, মানুষ মনে করব দুর্ঘটনা জান খোয়াইছে। ছেলেগুলো তাই করল। আগুন লাগাইতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সবাই। ঘাটে নৌকা অপেক্ষা করছে তাদের জন্য। নৌকা দিয়ে কিছুটা গিয়ে ট্রলারে উঠবে সবাই। অনেকটা পথ গিয়ে সিফাত আরেকবার পেছনে ফিরে তাকায়। দাউ দাউ করে আগুন জ্বলছে। হয়তো এতক্ষণে গর্ভের বাচ্চাটাও আগুনে আঁচ টের পেয়েছে। মনে মনে হয়তো মায়ের প্রতি খুব করে অভিমান করে বলছে, আমাকে কেন বাঁচালে না মা, আমার তো কোনো দোষ ছিল না। সন্ধ্যা হয়েছে। সেই কখন ফারাজ চিত্রার পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উবুর হয়ে ঘুমাচ্ছে। গা উদাম, শরীরে কাপড় থাকলে নাকি এলাহি সাহেবের আবার ঘুম আসে না, গরম লাগে, গা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে, কত কি তা আরও। আচ্ছা, মেয়েদের কি এসব সমস্যা হয় না? কই, তারা তো এভাবে ঘুমায় না। চিত্রার ভীষণ রাগ হয়। তার ওপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে। কি শক্ত করে চেপে ধরে আছে তার সরু কোমরটা। মনে হচ্ছে বাপ-দাদার সম্পত্তি। বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে, তা না হলে জায়গা মতো গুঁতো মেরে বংশের বাতি ফুটো করে দিত। চিত্রা নিজেকে ছাড়ানোর জন্য নড়েচড়ে ওঠে। তাতে কাজ হয় না, বরং ফারাজ তাকে নিজের বুকে আরও শক্তভাবে গেঁথে নেয়। চিত্রা ঠোঁট উল্টে বলে, এর মানে আপনি ঘুমাননি, ইচ্ছে করে এসব করছেন, ছাড়ুন। ফারাজ চিত্রার বুকের মধ্যিখানে মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরে বউ, এত নড়াচড়া কেন করো? মির্কির রোগ আছে নাকি? আমার তো নেই, তবে মনে হচ্ছে আপনার আছে। আচ্ছা, আপনার গা থেকে সব সময় এলাচির গন্ধ আসে কেন? ফারাজ মাথা উঠিয়ে বলে, আমি ক্লাইভ ক্রিস্টিয়ান পারফিউম ইউজার যে। কত দাম এটার ধারণা আছে? গন্ধ গন্ধ করছো কেন? ঘ্রাণ বলো। চিত্রা তাচ্ছিল্যের সঙ্গে বলে, ভালোই তো, এত টাকা খরচ করে আপনি তাহলে গো কিনেন দেখছি। ফারাজ ভুরু কুঁচকে চিত্রার দিকে চোখ তুলে তাকায়, গালে একটা চুমু দিয়ে বলে, ঘুম ভাঙলে না আমার বড্ড ডিএনএ ডোনেট করতে ইচ্ছে হয়, তবে উপযুক্ত মানুষের অভাব, ডোনেশনটা এতদিন করতে পারিনি। আসো বউ, একটু কাছে আসো, আমার অসমাপ্ত ডিএনএ হতে তোমাকে খানিকটা ডোনেট করি। দূরে যান তো, কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোচা করে দিব। ফারাজ হেসে এক ঝটকায় ওঠে, চিত্রার ওপর ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আজ তো ডোনেশন আমি করবই বউ। দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানব সেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে।
ফারাজ চিত্রার আরও কাছে এগিয়ে আসতেই চিত্রা ভয়ে চোখ মুখ খিচে আছে। ফারাজ ঠোঁট ছোঁয়াতে যাওয়ার আগেই চিৎকারে মনোযোগ নষ্ট হয় তার। অন্দরমহল থেকে কারো কান্নার শব্দ আসছে, আর্তনাদের শব্দ ভেসে উঠছে। চিত্রা ছটফট করে উঠে, সরুন বলছি, আমাকে যেতে দিন। ফারাজ বিরক্ত হয়ে চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমড়া করে বলে, শালার জনগণ, কি আমাকে বাসরটাও এই জন্মে আর করতে দিবে না? আজকাল দেশের আর ভালো মানুষ নেই রে, এখন মানুষ মানব সেবা করতেও দেয় না। ভাই জলিলের কিচ্ছা খতম। সিফাত চেয়ারে বসে থাকা লোকটির দিকে চেয়ে বলল। লোকটির হাতে তখনও রক্তাক্ত। একটু আগে একটা ছেলেকে নিজের হাতে দফা করেছে সে। লোকটির হাতে রক্তের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে। ছেলেটা বসে পা দুটো তুলে দিয়েছে টেবিলের ওপর। জাতীয়তাবাদী পার্টি অফিস এটা। লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর। তবে বাবা কাউন্সিলর হলেও ছেলের রাজত্বে সব চলে বোধ হয়। হাত ধুইমু, পানি দে। শালার হাতটা নোংরা হইয়া গেল বাল। নতুন পাঞ্জাবিটা পইরা আসছি, ওইটাও লাল হইয়া গেছে। কেন যে এখন ধইরা আনলি? যা, পার্টি অফিসের লোকরা আমার পাঞ্জাবি আছে, সাদা পাঞ্জাবি আর পায়জামাটা আন জলদি। লোকটার হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করলো, গায়ে একটা দামি ব্র্যান্ডের পারফিউম লাগিয়ে আবারও এসে বসে চেয়ারে। তখন খুনের সব প্রমাণ তার লোকেরা গায়েব করে ফেলেছে। লোকটির নাম সোহেল পালোয়ান। গায়ের রং কালো, তৈলাক্ত চেহারা। দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে একগাদা সরিষার তেল ঘষে রেখেছে। সুহানের গলায় বেশ অনেকগুলো ভারী মোটা স্বর্ণের চেইন, হাতেও স্বর্ণের ব্রেসলাইট। বাম হাতে 5 আঙ্গুলে 5টা মোটা স্বর্ণের আংটি। দেখলেই আন্দাজ করা যায় এই লোক বেশ শৌখিন। স্বর্ণের ওপর তার আলাদা একটা টান আছে, একটা গভীর আকর্ষণ আছে। বয়স 30-এর ঘরে, গালে চাপদাড়ি, বাম চোখের নিচে বরাবর হতে একটা কাটা দাগ আছে। দীর্ঘদেহী, লম্বাটে কালো, তাগড়া শরীরে সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুতভাবে ফুটে আছে। এইবার ক সিফাত, জলিল মইরা গেছে, তারে সহ আর বউরে বাচ্চারে জিন্দা চিতায় পুরাইছে। তুই আসলেই কামের একটা পোলা। এই কারণেই তো তোর আমার এত পছন্দ। ভাই কি যেন কন, আপনার লাইগা জান্ডা বাহির কইরাও দিতে পারমু। আপনি তো সব আমাগো। সোহানের মুখে সন্তুষ্টিজনক হাসি। তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। তবে তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যবসাও আছে, সেটা তার ভিতরের বিষয়, নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কাউকে জানতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক তাও সোহান পছন্দ নয়। পরশু রাতের কথা। জলিল তখন নৌকা নিয়ে তীরে বসেছিল। সোহানের লোকেরা তাকে ট্রলার থেকে খেয়াল করছে। তবে অন্ধকারের মধ্যে ঘটা কাহিনী যে জলিল বহুদূর গড়াতে পারে তা নিয়ে ছেলেগুলোর ধারণা ছিল না। সোহানের মানুষ পাচারের ব্যবসা, মানুষ হইলেই হলো। তবে নারীদের ডিমান্ড বেশি। রাতে যখন ধরে আনা নারী পুরুষ আর শিশু কিশোরদেরকে সোহানের লোকেরা ডিলারদের ট্রলারে উঠিয়ে দিচ্ছিল, তখন সেই দিকে চোখ পড়ে যার তীরে বসে থাকা জলিলের। জেলে পাড়ার মানুষগুলোর মধ্যকার বেশিরভাগ লোকেই সোহানের হয়ে কাজ করে। তবে জলিলটা পড়ায় নতুন।
তার উপর সাহস কত বড়! মূর্খটা রাতে সেই ঘটনা আবার জেলে পাড়ার আরেক মাঝিকে গিয়ে জানায়। তবে সে কি আর জানে? ওই মাঝিও যে সোহানের লোক। যাক, এমনিতেও বাংলাদেশে জনসংখ্যার দিনের পর দিন বেড়েই চলেছে। দু-চারটে মরলে দোষ নেই। সোহান উঠে যায়। তার অনেক কাজ আছে। দেশের পরিস্থিতি এমনই ভালো না। তার ওপর আজকাল চালান বেশ মুশকিল হয়ে গেছে। ট্রলারে কি সব চেকিং ফেকিং শুরু হয়েছে। ভাই, কথা ছিল কইয়ালা, নতুন মালগুলা কোনহানে পাঠামো? সবগুলা মাইয়া মানুষ না যে ভাই, ওই যে বড় প্রজেক্টটা, মালগুলা আগে খুলনা পাঠা, তারপর ওইখান থাইক্যা বেনাপোল। সিফাত গাই করছে। কিছু একটা বলতে গিয়েও আমতা আমতা করছে। কিরে, কিছু কইবি? না মানে ভাইজান, মাইয়া একটা শর্ট পড়ছে। মাল তো আজকের মধ্যেই ডেলিভারি করতে হইব। রাইত হইছে এখন, এমন সময় মাইয়া কই থাইকা জোগাড় হইব? জানোস সিফাত, আমি না ভুল মাফ করি না। দ্বিতীয়বার কাউকে সুযোগ অবধি দেই না। তুই তো জানোস। সিফাত ফাঁকা একটা ঢোক গিলল। কাঁপছে সে। এত সাহস কই হারাইয়া গেল? সোহাগ উঠে দাঁড়ায়। পাঞ্জাবির কলার ঠিক করতে চুলের হাত বুলিয়ে বলল, আয় আমার লগে তুই, তোর লগে কাম আছে। অন্দরমহলের মেঝেতে পড়ে অনুরিমা কাঁদছে। ওড়না বুক থেকে পড়ে গেছে। গায়ে কালো রঙের একটা কামিজ। গলা ফাটিয়ে কাঁদছে সে। এমন কান্নার স্বর শুনে আশপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা ছিল। তবে তাদের কথা বাদ। বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকতেও কেউ এলো না। অরু কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে। চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে। ফারাজ তার পেছনে অনুসরণ করে নিচে নামে। অরুর সঙ্গে এখন অবধি চিত্রার কোনো কথা হয়নি। তবে সে শুনেছে অরু ফারাজের চাচাতো বোন, জোহানের ছোট বোন। তবুও চিত্রা দৌড়ে তার কাছে যায়। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। কি হয়েছে দেখি? অরু জবাব দেয় না। হঠাৎ তার চোখ যায় অরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটি মারা গেছে, কাঠ হয়ে গেছে একবারে। চিত্রাকে দেখে অরু আরও ক্ষেপে যায়। গর্জে উঠে বলে, ধরবি না আমাকে। তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে। আমার মিনিকে তুই মেরেছিস, তাই না? আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করেছি। আমার সব ছিল ও। মেরে ফেলেছিস, তুই মেরে ফেলেছিস। আমার রুটা তো আগেই বের করে নিয়েছিলি। তো বোবা প্রাণী ছিল, ক্ষতি করেছে ও তোর। কেন মারলি বল? অরু চিত্রাকে ধাক্কা দেওয়ার আগেই ফারাজ তার হাত ধরে ফেলে। তীক্ষ্ণ চোখে বলে, বি কেয়ারফুল, শি ইজ মাই ওয়াইফ। এর গায়ে একটা টোকা লাগলে বিড়ালের সঙ্গে তোকেও কবর দিব। অরু দম বন্ধ হয়ে আসছে। এটা কি সেই ফারাজ? এলাহি, যাকে সে চেনে, যাকে সে ভালোবাসে, এত পরিবর্তন, তাও একটা হুট করে আগত একটা মেয়ের জন্য, যার পরিচয়ে ঠিক ঠিকানা নেই। চিত্রা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সকালেও অরুর কোলে এই বিড়ালটাকে দেখেছিল সে। কি সুন্দর বাদামি রঙা একটা বিড়াল, নাম মিনি। তবে এখন মৃত। শখের জিনিস হারানোর কষ্ট চিত্রা জানে। তারও একটা বিড়াল ছিল। বিড়ালটা যেদিন মারা গিয়েছিল সেদিন চিত্রা কি যে কান্না। কিন্তু অরু এমন আচরণ, তার প্রতি হিংস্রতা আচরণ, কারণ চিত্রার মাথায় ঢুকছে না। আর ফারাজকে দেখো, তার চোখে কিছু তো একটা ছিল, না হলে এভাবে কেউ বলে? চিত্রা নিজেকে সামলে বলল, আপনি এভাবে বলবেন না। বিড়ালটা মরল কি করে? চলো রুমে চলো, ওর বিড়াল নিয়ে ও জাহান্নামে যাক। কিন্তু ফারাজ চিত্রার দিকে তাকায়। সেই চাহনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না, তবে কোমলতা ছিল অবশেষ। ফারাজ চিত্রার হাত ধরে চিত্রাকে উঠায়। অরু তার দিকে তাকিয়ে আছে। চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই অরু জ্ঞান হারিয়ে
পড়ে যায়। চিত্রা ফারাজের থেকে হাত ছাড়িয়ে আবারও অরু বলে। চিৎকার করে উঠল। তবে ফারাজের কেন জানি অরুর দিকে নজর ছিল না, তার নজর কেবল ওই চিত্রার দিকে। আরে ও তো বেহুশ হয়ে গেছে। ফারাজ, আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না। আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নিব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। ফারাজ, মেজাজ খারাপ করবেন না। গু খাও। চিত্রার মাথা ব্যথা করছে। দোতলার দিকে একবার সে তাকায়। একটা মানুষও রুম থেকে বের হচ্ছে না। চিত্রা গলা ফাটিয়ে নীলুফার মাকে একবার ডাক দেয়। মহিলা রান্নাঘরে নেই। কি হচ্ছে এসব? সবাই কি একসঙ্গে কোনো মিছিলে ফিছিলে গিয়েছে নাকি? চিত্রার করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ চোখ ফিরিয়ে দেয়ালে হেলান দিয়ে শীষ বাজায়। চিত্রার রাগ হয়, বাধ্য হয়ে একাই যায় অরুকে তুলতে। তবে তার আগেই আরেকটা কণ্ঠ এসে কানে বাজে। অরু, জোহান এসেছে। বাহিরে কোথাও একটা গিয়েছিল সে। বাড়িতে মাত্রই এলো। পড়ে থাকা অরুকে দেখে দৌড়ে আসলো সে। জিজ্ঞেস করলো, কি হয়েছে চিত্রা ওর? চিত্রা জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব আসে। ভাবি হয়, ভাবি বলে ডাকবি। ফার্দার চিত্রা নামটা মুখে আনলে জিভটা ছিঁড়ে তোকেই রান্না করে খাওয়াবো। জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞেস করলো, ভাই অরু এভাবে পড়ে আছে, তুমি কিছু করনি কেন? তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে তাই। ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে উঠল। ফারাজ ভুরু কুঁচকে চিত্রার দিকে তাকিয়ে বলল, স্থির থাকতে পারো না? এত নড়াচড়া করলে তো ভবিষ্যৎ ঠিকভাবে মানব সেবাও করতে পারবো না মনে হচ্ছে। ফারাজ চিত্রাকে পাজাকোলা করে তুলে হাঁটা শুরু করে। যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য করে বলে, অভিনেত্রীকে নিয়ে রুমে যা, কালকে একটা বিড়ালের বাচ্চা এনে দিস। চিত্রা চুপ হয়ে রয়, শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে। ফারাজ তাকে দেখে মুচকি হেসে হিসিয়ে বলে ওঠে, আজকে ফিজিক্যাল এক্সারসাইজটা বোধহয় করতেই হবে। ডু ইউ নো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আগুন সুন্দরী। রুমের ছিটকিনি লাগিয়ে ফারাজ চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা হাঁটুর ভাঁজে মুখ গুজে বসে আছে, কথা বলছে না। তেজি রূপে ফারাজের সঙ্গে তর্ক করছে না। ফারাজ এসে তার পাশে বসলো, বলল, আমি তোমাকে ভালোবাসি চিত্রা, অনেক বেশি ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের কি করে হতে দিতাম বলো? তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি। জানি আমি তোমার চোখে খারাপ, জঘন্য একটা মানুষ। তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, সব মেনে নিচ্ছি আমি। তবে আমি তোমার সোহাগের মতো বেঈমান নই। আমার ভালোবাসায় ছলনা নেই। চিত্রা মুখ তুলে তাকায়। কি বলতে চাইছেন আপনি? আপনাকে তো আমি ওই রাতের আগে দেখিও নি। তাহলে কিসের ভালোবাসা? আর সোহাগকে বেঈমান বলার রাইট কে দিয়েছে আপনাকে? আর আপনি না বিদেশে ছিলেন? বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে, যেই মেয়ে তাকে চিনে অবধি না, তাও যেই মেয়ের কোনো মূল্যই নেই, যে মেয়ে মামির হাতে মার খেতে খেতে শরীরে কালো বানিয়ে ফেলেছে, তাকে ফারাজ ইলাহি ভালোবাসে? জানতে চাও? তাহলে শোনো, আজ থেকে আরও 3 বছর আগে তোমাকে দেখেছিলাম আমি। জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে। কাজটা বাজিতপুরে ছিল। সেদিন বাজিতপুরেই একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে। বিদেশের সাদা চামড়াও যেই ফারাজের দৃষ্টি দখল করতে পারেনি, তার চিত্র চেতনা দখল করে বসেছিল ওই যে মেরুন কামিজ পরা সেই চিত্রাঙ্গনা নামক মেয়েটি। তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়া আবার ডেনমার্ক চলে যেতে হয়। তবে মন থেকে কিছুতেই তো তোমাকে মুছতে পারছিলাম না। বারবার চোখের সামনে সেই নারীর ছবি। বাড়ির সামনে গাছগুলোতে পানি দিচ্ছে মেয়েটা। সেদিন থেকেই তুমি আমার নজরে ছিলে। মনে মনে ঠিক করে রেখেছিলাম, বিয়ে করলে তোমাকেই করব। আমার তোমাকেই চাই। শুরু হয় তোমার ওপর নজর রাখা। লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য। তবে যখন জানতে পারি 1 বছরের মাথায় সোহাগের সঙ্গে তোমার
সম্পর্ক শুরু হয়, তখন যেই কষ্টটা আমি পেয়েছিলাম তা তোমার কষ্টের কাছে নিতান্ত তুচ্ছ। চিত্রা এবারও অবাক হলো না, কারণ সে আগেই জানতো ফারাজ ইলাহি সেদিন রাতে এমনিতেই তো তার বাড়িতে এসে উপস্থিত হয়নি। সোহাগকে বেঈমান বলার কারণটা বলতে খারাপ লাগছে। তুমি যেই সোহাগকে এত বিশ্বাস করতে, ভালোবাসতে, সেই সোহাগই তো তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল। মিজানের কাছে তোমার খবরটা সেই পৌঁছে দেয়। আরেকটা বিষয়, সোহাগ তোমাকে কখনো ভালোবাসেনি, কেবল ওই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে। সোহাগ অন্য কাউকে ভালোবাসে। মেয়ের পরিবার অনেক বড়লোক, শুক্রবার ওদের বিয়ে হবে। ফারাজ প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণপত্র বের করে চিত্রার হাতে দেয়। সোহাগের বিয়ের নিমন্ত্রণপত্র। দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব। সোহাগকে তো আমরা একটা বড়সড় ধন্যবাদ দেওয়া বাকি। সে বাটপাড়ি না করলে আমি তোমাকে কি করে পেতাম? আর মজার বিষয় হচ্ছে, মিজান সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে, তখন থেকেই সন্দেহ আমার বেড়ে যায়। কারণ লোকটা কে এবং কি করে তার আমার ভালো জানা ছিল, তাই তার উদ্দেশ্য বুঝতে এলাহির সময় লাগেনি। চিত্রা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে? কারণ এই বিষয়ে তো আমি নিজেও জানতাম না। কারণ মিজান সাহেবের বিষয়ে সাক্ষী হিসাবে যেই লোক ছিল সেও আমার লোক। তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি, এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই। এখন প্রশ্ন বাকি আছে, থাকলে করতে পারো। তবে মনে রাখবে, বিগত 3 বছর যারা ফারাজ এলাহির কলিজার দিকে নজর দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ফারাজ এলাহি কিছুতেই ক্ষমা করবে না। চরম শাস্তি পাবে এক একজন। রাত 10টা বাজে। নীলুর ছোট ভাই হাফিজ এখনও বাড়ি ফেরেনি। সাধারণত মাদ্রাসা শেষে মা নিজে তাকে নিয়ে আসেন, কিন্তু আজ এলাহি বাড়িতে কাজে ব্যস্ত ছিল তিনি। রুমানা তাকে কি একটা কাজ দিয়েছে, ফিরতে দেরি হবে। রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করল নীলু। মাও নেই, ভাইয়েরও কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে তার ভেতরে অস্থিরতা তত বাড়ছে। বাধ্য হয়েই হাতের পুরনো বাটন ফোনটার টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়ল। পরনে কালো বোরকা। তাদের পাড়ার দিনে লোকজন থাকে, রাতে একেবারে ফাঁকা হয়ে যায়। বড় রাস্তা পার হয়ে শুরু অন্ধকার পথটায় পা রাখতে নীলুর গায়ে কেমন যেন শিহরণ খেলে গেল। মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। ঠিক পেছনেই যেন কারো উপস্থিতি। পেছনে তাকানোর সাহস পেল না সে, বরং হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু যত দ্রুত চলতে লাগলো, পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎই থমকে দাঁড়ালো নীলু। এভাবে ভয় পেয়ে দৌড়ালে চলবে না। এটা যদি তার কল্পনা হয় তাহলে যথাযথ আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু যদি সত্যি কেউ থাকে, সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছনে ফিরে টর্চের আলো তুলে সামনের দিকে। মুহূর্তেই তার শরীর জমে গেল। আলো ফুটে উঠল এক অচেনা ছায়ামূর্তি। গলা শুকিয়ে গেল। নিজেকে সামলে নীলু জিজ্ঞেস করল, কেডা আপনি?